নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। আইপিএল এর নতুন টিম কয়েকটি টিম নিয়ে স্কোয়াড ডিসকাশনের যে ভিডিও, সেই ভিডিওতে কিন্তু আপনাদেরকে আবার স্বাগত জানানো হচ্ছে। আপনারা নিশ্চয়ই রেস স্পোর্টসের পর্দায় দেখছেন যে আইপিএল এর প্রত্যেকটি স্কোয়াড নিয়ে ডিটেল ডিসকাশন চলছে এবং সেইখানে কিন্তু আজকে প্রথম যে স্কোয়াড নিয়ে ডিসকাশন করা হবে সেই টিমটার নাম দিল্লি, অর্থাৎ দিল্লি ক্যাপিটালস। দিল্লি ক্যাপিটালস কিন্তু প্রত্যেক বছরই তারা মাঠের খেলায় ঠিক যতটা প্রভাবিত করে তার থেকেও বেশি প্রভাবিত করে তারা কিন্তু অকশনে, এবং অকশনের পর কিন্তু দিল্লি ম্যানেজমেন্টকে নিয়ে বেশ কিছু ছবি সমাজ মাধ্যমে ঘোরাফেরা করে এবং দিল্লি ক্যাপিটালসের দিল্লির যে টিম রয়েছে বা দিল্লির যে ক্রিকেট টিম রয়েছে সেটাও কিন্তু খুব একটা খারাপ পারফরমেন্স করছে না বিশেষ কিছু বছরে। তারা কিন্তু বেশ ভালো পারফরমেন্স করছে। শ্রেয়াস আইয়ারের হাত ধরে তারা ফাইনালে গেছে, তারপরে শ্রেয়াস আইয়ার দল থেকে বেরিয়ে যাওয়া, এবং এই মুহূর্তে দিল্লির অধিনায়কত্ব কিন্তু বাপুর হাতে, অর্থাৎ অক্ষর প্যাটেলের হাতে। এবং তার সাথে রয়েছে কে? তার সাথে রয়েছে কেএল রাহুলের মতন একজন চরিত্র, যে কিন্তু যে কোনো দিন ভালো ব্যাটিংয়ের মধ্যে দিয়ে দলকে জিতিয়ে আনতে পারে। এবং সে কিন্তু ক্রিজে দাঁড়িয়ে গেলে, মানে আমরা ছোটোবেলায় একটা কথা বলতাম যে একবার ক্রিজে দাঁড়িয়ে গেলে তাকে আর সরানো যায় না, ঠিক সেই রকম ধরনের প্লেয়ার। টি-20 যুগে যদিও এই ক্রিজে দাঁড়ানো সরানো ব্যাপারটা খুব খেলো, কিন্তু তারপরেও ক্রিজে দাঁড়িয়ে গেলে সরানো যায় না। এবং সে কিন্তু দ্রুত গতিতে, এমন নয় যে খুব স্লত গতিতে, দ্রুত গতিতে রানের সংখ্যাটাকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারে। তো দিল্লি এবারে অকশনে কি করলো চলুন একবার দেখে নিই। অকশনে দিল্লি কিনতে পারবে যে বেশ কিছু স্মার্ট বাই করেছে, যার মধ্যে আকিব নবী আছে, ডেভিড মিলার আছে, কাইল জামিসন আছে, লুঙ্গি এঙ্গিটি আছে, পৃথ্বী শ আছে। এবং তার সাথে কিন্তু তারা আরেকটা স্মার্ট বাই করেছিল, সেটা হলো ইংল্যান্ডের বেন ডাকেটকে। কিন্তু বেন ডাকেট জানিয়ে দিয়েছে আমি ভারতে আসছি না, আমি আমার দেশের হয়ে ভালো কিছু করতে চাই, আমি দেশের হয়ে বড় কিছু করতে চাই, এবং তার জন্য আমি আইপিএল খেলবো না। অবশ্যই সেইটা নিয়ে কিন্তু বেশ ক্ষুব্ধ দিল্লি ম্যানেজমেন্ট এবং তার সাথে সাথে কিন্তু আইপিএল ম্যানেজমেন্টও। এবং বেন ডাকেটের মাথার ওপরেও কিন্তু বড় একটা শাস্তির খাঁড়া ঝুলছে, এই কথাটা কিন্তু বলতেই হবে। যেরকম আমরা হ্যারি ব্রুককে দেখেছি সেরকমভাবে ব্যান হতে পারেন বেন ডাকেট, তবে বেন ডাকেটের চ্যাপ্টার অবধি ক্লোজ। তো বেন ডাকেটের চ্যাপ্টার ক্লোজ হওয়ার পর কারা কারা এই দলটায় খেলতে পারে, কারা কারা এই দলটার প্লেইং 11-এ আসতে পারে, সেই নিয়ে তো আমরা আলোচনা করব। তার আগে কিন্তু আলোচনা করা দরকার এই দলের কি উইকনেস এবং কোথায় এই দলটা স্ট্রং সেই নিয়ে। এই দলটা সবার প্রথম যে জায়গাটা স্ট্রং সেই জায়গাটা কিন্তু হলো সেই কেএল রাহুল। কেএল রাহুল কিন্তু দুর্দান্ত ফর্মে আছে। কেএল রাহুল আইপিএলে ভালো করে, আইপিএলে আমরা ধারাবাহিক তার ভালো পারফরমেন্স দেখেছি। ওপেনিং করবেন এবং কেএল রাহুল কিন্তু দস্তানা হাতে উইকেট কিপিংটাও করছেন। তো কেএল রাহুলের ফর্মটা কিন্তু একটা বড় ম্যাটার, এবং এটাই কিন্তু সবচেয়ে বড় জোর দিল্লির হয়ে, এই কথাটা বলতেই হয়। তার সাথে কে আছে? তার সাথে আমরা দেখতে পাচ্ছি লুঙ্গি এঙ্গিডির মতন বোলার। লুঙ্গি এঙ্গিডির মতন বোলার যার যে আইপিএলে ভালো উইকেট নেন, টি-20-তে ভালো উইকেট নেন, সেরকম লুঙ্গি এঙ্গিডির মতন বোলার রয়েছে। এবং আমরা কিন্তু ভিপ্রাজ নিগম, এবং আগের বছর আমরা দেখেছি যে ভিপ্রাজ নিগম এবং অক্ষর প্যাটেলের জুটি কি করতে পারে ব্যাটিংয়ে এবং বোলিংয়ে অলরাউন্ডার হিসাবে। সেইখানে দাঁড়িয়ে কিন্তু এরা দুজন একটা এক্স ফ্যাক্টর হতে চলেছে দিল্লি দলে। তবে দিল্লি দলের উইকনেস কি? দিল্লি দলের সবচেয়ে বড় উইকনেস হলো কনসিস্টেন্ট না থাকা। আমরা জিতলাম, একটা ম্যাচ জিতলাম, দুটো ম্যাচ জিতলাম, তিনটে ম্যাচ জিতলাম, তারপরে হারতে শুরু করলাম। এবং হারতে শুরু করলাম যখন আমাদের টিম নিয়ে নানা রকম পরীক্ষা নিরীক্ষা শুরু হয়ে গেল। এই ব্যাপারটা কিন্তু দিল্লি দলের একটা নেগেটিভ জিনিস, এবং এইটা কিন্তু এবছরেও যদি হয় তাহলে কিন্তু দিল্লি আবার প্রবলেমে পড়তে পারে, এটা কিন্তু বলাই যাচ্ছে। চলুন দেখে নিই দিল্লির প্লেইং 11। প্লেইং 11 কি হতে পারে দিল্লির? অবশ্যই কেএল রাহুল এবং অভিষেক পোরেল ফার্স্টে নামছে। পৃথ্বী শ 3 নম্বর, এবং পৃথ্বী শয়ের কিন্তু এই আইপিএলটা ফেরার আইপিএল, পৃথ্বী শয়ের কিন্তু প্রমাণ করার আইপিএল। এবং তিনি কেমন ফর্মে আছেন, তিনি যে হারিয়ে যাননি, এটা কিন্তু তাকে প্রমাণ করতে হবে এই আইপিএল। এবং আমরা জানি যে আইপিএলে ভালো পারফর্ম করলে কিন্তু দরজা খুলে যায় ভারতীয় দলের, অন্তত ভারতীয় এ দলের। সো সেইখানে পৃথ্বী শ যেতে চাইবে, তার জন্য কিন্তু তার আইপিএলটা ভালো পারফর্ম করা খুব খুব জরুরি।
3 নম্বরে পৃথ্বী শ, 4 নম্বরে হয় নীতিশ রানা নয় করুণ নায়ার, দুজনের মধ্যে একজনকে দেখে নেওয়া হবে বা এদিক ওদিক করে খেলানো হতে পারে। 5 নম্বরে ডেভিড মিলার এবং তার সাথে একটি প্লেয়ারের নাম নিতেই হবে, সেটা হলো আশুতোষ। আমরা কিন্তু দুটো প্লেয়ারকে একসাথে খুব বড় কিছু করতেও দেখেছিলাম এবং একসাথে চমকের মতন আসতে দেখেছিলাম, সেটা হলো শশাঙ্ক এবং আশুতোষ। তারপরে শশাঙ্ক পরের সিজন অর্থাৎ আগের সিজনে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করছে, আশুতোষের পারফরমেন্স কিন্তু সেরকম আপ টু দ্য মার্ক আগের সিজনে ছিল না। তাই এই সিজনে তারা ডেভিড মিলারকে নিয়েছে, তারা মনে করছে যে আশুতোষকে দিয়ে ভরসা করা যাচ্ছে না, কিন্তু কোনো কোনো ম্যাচে কিন্তু ডেভিড মিলারের জায়গায় আশুতোষ নামতে পারে এবং সব থেকে বড় কথা ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে কিন্তু আশুতোষকে আনা যেতে পারে ভিপরাজ নিগম বা কোনো একজন বোলারের জায়গায়। এই একটা কাজ কিন্তু দিল্লি করতে পারে। এরপরে ক্রিস্টাল স্টাবস রয়েছে, ক্রিস্টাল স্টাবসকে নিয়ে তো কোনো কথাই নেই। অক্ষর প্যাটেল, ভিপরাজ নিগম, কুলদীপ যাদব, লুঙ্গি এঙ্গেজি এবং সবার শেষে কিন্তু আকিব নবী। এই আকিব নবী প্লেয়ারটাকে নিয়েও কথা বলা দরকার। আকিব নবী কিন্তু রঞ্জিতে দুর্দান্ত পারফরমেন্স করছেন, বেশ কয়েক বছর ভালো পারফরমেন্স করছেন এবং আকিব নবী কিন্তু বাংলাকে রঞ্জিতে একার হাতে হারিয়েছিলেন, ফাইনালেও ভালো পারফরমেন্স করেছেন এবং এই আকিব নবী কিন্তু ব্যাট হাতেও বড় ছক্কা মারতে জানে, দ্রুত রান তুলতে পারে, মানে টেল এন্ডার ব্যাটসম্যানদের ঠিক যে গুণটা দরকার মানে থাকলে একটু তারা এগিয়ে যায়, সেই ব্যাপারটা কিন্তু আকিব নবীর মধ্যে রয়েছে। সে কিন্তু ওই ব্যাটে বলে লাগাতে জানে। তো সেইখানে দাঁড়িয়ে আকিব নবী কিন্তু একটা স্মার্ট বয় এবং ভালো পিক দিল্লির জন্য। এই টিম নিয়ে দিল্লি কত দূর যাবে চ্যাম্পিয়ন এখনই বলা যাচ্ছে না, তবে প্লে অফ হতে পারে, 5 নম্বরও হতে পারে, 6 নম্বরও হতে পারে, তার নিচে হয়তো দিল্লি শেষ করবে না। দিল্লির পর কিন্তু এবার যে দলকে নিয়ে আলোচনা করব, সেই দলকে আলোচনা করার সাথে কিন্তু বা সেই দলের সাথে আমাদের ভোট বা বাংলার যে ভোটের রাজনীতি এই মুহূর্তে হচ্ছে, ভোট হচ্ছে, তার একটা মিল আছে। ভোটের সামনে আসছে, ভোটের মরশুম, তো সেইখানে কিন্তু দেওয়াল লিখন চলছে। সেই দেওয়াল লিখনে দেখবেন একটা দল একটা দেওয়াল লিখন লেখে বা আমরা দেখতে পাই, সেটা হলো যে একদিনে হবে না কিন্তু কোনো একদিন হবেই। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এই দলটার সাথেও এই কথাটা যায়। তারা কিন্তু অনেক বছর ধরে চেষ্টা করছে, তারাও ট্রফি পায়নি দিল্লির মতো, এবং তাদের সাথে কিন্তু লাল রঙের একটা সম্পর্ক আছে। কেউ না, কথা বলছি PBKS মানে পাঞ্জাব দলের। পাঞ্জাব দল কিন্তু শেষ বছর আমরা জানি রানার্স আপ, এবং সব থেকে বড় কথা এই পাঞ্জাব দলের যিনি ক্যাপ্টেন অর্থাৎ অধিনায়ক শ্রেয়াস আইয়ার, তিনি কিন্তু পরপর 3টে IPL ফাইনাল খেলেছেন। দিল্লির হয়ে ফাইনাল খেলেছেন, কলকাতার হয়ে ফাইনাল খেলেছেন এবং পাঞ্জাবের হয়ে ফাইনাল খেলেছেন, এবং সেটা পরপর। তার সাথে যিনি আছেন সেই লোকটার নাম কিন্তু হলো রিকি পন্টিং, এবং এই দুজনের যে কম্বিনেশন, এই দুজনের কম্বিনেশন কিন্তু পাঞ্জাবকে একটা অন্য পর্যায়ে নিয়ে যাচ্ছে। পাঞ্জাব এবারে অকশনে যে মিনি অকশন হয়েছে, সেই অকশনে কিন্তু 22 সেরকমভাবে কিছু করেনি, করেছে দুজন আনক্যাপড স্পিনার বাই করেছে এবং তার সাথে সাথে কিন্তু অস্ট্রেলিয়ান দুজন প্লেয়ার বাই করছে, তার মধ্যে একজন পেসার এবং একজন অলরাউন্ডার। তারা বেন ডর্সিয়াসকে নিয়েছে অস্ট্রেলিয়া থেকে এবং তার সাথে নিয়েছে তারা কুপার কলোনিকে। এই কুপার কলোনি কিন্তু পার্থ স্কর্চার্সের হয়ে দুর্দান্ত একটা সিজন খেলেছেন বিগ ব্যাশে। তার সাথে কিন্তু তারা নিয়েছে ওয়েনকে, মিচেল ওয়েন। এই তাদের কেনাকাটা অকশনে, এবং সেই টিম নিয়ে কিন্তু তারা মাঠে নামছে। PBKS আগের বছরের রানার্স আপ, এবছরে তারা কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার জন্যই দল করেছে এবং চ্যাম্পিয়ন হওয়ার জন্যই মাঠে নামবে, এই কথা বলাই যায়। স্ট্রেংথ আর উইকনেস নিয়ে যদি কথা বলতে যাই, তাহলে প্রথমেই বলতে হবে যে PBKS এর স্ট্রেংথ দুটো মানুষ, এবং দুটো মানুষের মধ্যে দুর্দান্ত কম্বিনেশন, রিকি পন্টিং এবং শ্রেয়াস আইয়ার। এই যে রিকি পন্টিং এবং শ্রেয়াস আইয়ারের জুড়ি, এই জুড়িতেই কিন্তু তারা অনেক লড়াই জিতে যেতে পারে, কারণ এই দুজনের যে আইকিউ, ক্রিকেট আইকিউ, এই ক্রিকেট আইকিউর যে মিলবন্ধন এই দুজনে বা মিলে কিন্তু মানে আমাদের ভারতবর্ষ কেন প্রায় বিশ্বের বড় বড় তাবর ক্রিকেট আইকিউকে কিন্তু হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখে এই দুজনের ক্রিকেট আইকিউ একসাথে। সেইখান থেকে দাঁড়িয়ে এই যে জুটিটা, সেই জুটিটা কিন্তু একটা এক্স ফ্যাক্টর পাঞ্জাবের জন্য। তার সাথে সাথে অবশ্যই শ্রেয়াস আইয়ার,
শ্রেয়াস আইয়ার কিন্তু ক্যাপ্টেন বা অধিনায়ক হিসাবে 3টে ফাইনাল খেলেছে এরকম নয়, সে কিন্তু ব্যাটিংয়েও দুর্দান্ত রান করেছে। আগের বছরও পাঞ্জাবের হয়ে তিনি ব্যাটে অনেক রান করেছেন, প্রায় 600-র ওপরে রান করেছেন, এবং প্রত্যেকটা ম্যাচে আমরা দেখেছি যে পাঞ্জাবের হয়ে সে কিন্তু কোনো না কোনো ভূমিকা রাখছে এবং ভালো ভূমিকা, বড় ভূমিকা রাখছে। তার সাথে অবশ্যই যোগ করতে হবে 2জন প্লেয়ারের নাম, বা 3জন প্লেয়ারের নাম। অ্যাকচুয়ালি 3জন প্লেয়ারের মধ্যে 2জনকে আগে থেকেই আমরা আগের সিজন থেকেই দেখছি, বাট লাস্ট সিজনে দে আর ফ্যান্টাস্টিক। শশাঙ্ক সিং এবং প্রভসিমরন সিং। প্রভসিমরন কিন্তু উইকেট কিপার, ওপেনার, এবং তার সাথে প্রিয়াংশ আরিয়া। এই যে 2জন প্লেয়ার, প্রিয়াংশ আরিয়ার একজন দুর্দান্ত ডেবিউ সিজন গেছে আগের বছর, এবং এই যে 2টো প্লেয়ারের ওপেনিং জুড়ি, সেই জুড়ি কিন্তু প্রত্যেকটা ম্যাচে পাঞ্জাবকে বেশ অনেকটা এগিয়ে দিচ্ছে। এবং শেষের দিকে কিন্তু শশাঙ্কের মতন একজন প্লেয়ার, মাঝখানে শ্রেয়াস আইয়ার, নেহাল ওয়াডেরা। অর্থাৎ সামনের দিকটা সম্পূর্ণ দেশীয় ব্যাটসম্যানদের একটা চাঙ্ক থাকায় সুবিধা হচ্ছে যে পাঞ্জাব বিদেশি ব্যাটসম্যানদের বা বোলারের ওপরে কিন্তু, বিদেশি বোলারের ওপরে কিন্তু নজর দিতে পারবে এবং তাদেরকে পিছন দিকে নামাতে পারবে। চলুন তাহলে পাঞ্জাবের যে প্লেইং 11 সেটা একবার দেখে নেওয়া যাক। অবশ্যই ওপেনিংয়ে থাকবে প্রভসিমরন সিং এবং প্রিয়াংশ আরিয়া। এই 2জনকে তো আগের বছরও ওপেনিং করেছে, এবছরও তারাই ওপেনিং করবে। সেকেন্ডে নামছে হলো শ্রেয়াস আইয়ার, ক্যাপ্টেন, অধিনায়ক। তারপরে নেহাল ওয়াডেরা, এবং নেহাল ওয়াডেরার পর কিন্তু মিচেল ওয়েনের একটা জায়গা তৈরি হচ্ছে। কিন্তু এই মিচেল ওয়েন না ওমর যায়, এখানে কিন্তু একটা প্রশ্ন থাকছে। সেখানে 2জনের মধ্যে কেউ একজন খেলতে পারে। এরপরে অবশ্যই শশাঙ্ক সিং, সেইখানে কোনো অনিশ্চয়তা নেই, শশাঙ্ক সিং কি নামবে। এরপরে স্টয়নিস, তারপরে মার্কা ইয়ানসন। এবার শশাঙ্ক সিং এবং স্টয়নিস এই 2জন প্লেয়ারের জায়গা কিন্তু ইন্টারচেঞ্জ হতে পারে। তবে আশা করা যায় আগের বছর শশাঙ্ক সিংকে যা পারফরমেন্স, শশাঙ্ক এবছর আগেই সুযোগ পাবে স্টয়নিসের। এরপরে আসতে পারে হরপ্রীত ব্রার, এবং এখানেই একটা এবং আছে, হরপ্রীত ব্রারের সাথে কিন্তু অন্য আরেকজন প্লেয়ারের ইন্টারচেঞ্জ হতে পারে, বা ইন্টারচেঞ্জ নয়, চেঞ্জ হতে পারে, বা ব্রারের জায়গায় সে নামতে পারে। সেটা হলো কিন্তু এই কুপার কলনি বলে প্লেয়ারটা। সেইখানে দাঁড়িয়ে কুপার যদি ব্রারের জায়গায় খেলে, তাহলে কিন্তু আবার বিদেশি বোলার কমাতে হবে পাঞ্জাবকে। সেখানে ইয়াস ঠাকুরকে পাঞ্জাব খেলাতে পারে, এবং ইয়াস ঠাকুর কিন্তু খেলতে পারে সেই জায়গায়। আর না হলে যদি ওখানে হরপ্রীত ব্রার খেলে, তাহলে বেন ডর্সিয়াস, বাটলেট 2জন তো আছেই, এবং এই 2জনকেই খেলাতে পারবে। এবং আর্শদীপ এবং চাহাল আগের বছর তার নিজের শারীরিক অসুস্থতার জন্য বেশ কিছু ম্যাচ খেলেনি, খেলতে পারেনি। এবছর কিন্তু ফিরে আসবে, এবং চাহাল কিন্তু উইকেট টেকিং বলার আইপিএলে, এবং যে কোনো দলের জন্য একটা ভরসা। তবে খারাপ খবরের মধ্যে যেটা হলো, সেটা হলো লোকি ফার্গুসনের না থাকা দলে। লোকি ফার্গুসন বেশ কিছু ম্যাচ থাকবে না। তিনি বাবা হয়েছেন, তাই জন্য তিনি দেশে ফিরে গেছে, তিনি দেশে তার সন্তানের সাথে বা ফ্যামিলির সাথে সময় কাটাতে চান। এইটা একটা মাইনাস পয়েন্ট। এবং দ্বিতীয় মাইনাস পয়েন্ট পাঞ্জাবের জন্য যদি কিছু হতে পারে, সেটা হলো যে পাঞ্জাবের যে স্ট্রেংথ, ব্যাটিং লাইন আপের ওপরের দিকে যে ইন্ডিয়ান চাঙ্ক, সেটা যদি এবারে ফ্লপ করে, যদিও সেটা হওয়ার চান্স কম, কিন্তু যদি ফ্লপ করে তাহলে কিন্তু পাঞ্জাবকে ভাবতে হবে। কারণ পাঞ্জাব কিন্তু ইংলিশকে ছেড়ে দিয়েছে, কারণ ওপর দিকে ব্যাটিং করার মতন প্লেয়ার পাঞ্জাবকে কিন্তু আবার তাহলে অন্য কাউকে ট্রাই করতে হবে। জস ইংলিশকে কিন্তু পাঞ্জাব ছেড়ে দিয়েছে। এই একটাই পাঞ্জাবের স্ট্রেংথ বা উইকনেস, দুটোই হতে পারে। এবং আত্মবিশ্বাস যদি অতি আত্মবিশ্বাস না হয়ে যায়, অবশ্যই পাঞ্জাব দল কিন্তু এবছরও আইপিএলের ভালো কিছু করবে, বা ভালো কিছুই করতে চলেছে। দিল্লি নিয়ে তো আলোচনা করা হলো, পাঞ্জাব নিয়েও আলোচনা করা হলো। এইবার কিন্তু যে দলটাকে নিয়ে আলোচনা করা হবে, সেই দলটা আগের মরশুমে একটা স্লোগানের সাথে মাঠে নেমেছিল। সেই স্লোগানটা ছিল ইস বার 300 পার। তবে 300 পার তো দূরের কথা, তারাই অ্যাকচুয়ালি আইপিএলের পারে চলে যান, এবং খুব খারাপ পারফরমেন্স এর জন্য মুখ থুবড়ে পড়ে 2025 আইপিএলে। 2026 আইপিএলে কিন্তু রেডি হয়ে তারা মাঠে নামছে। রেডি হওয়ার মধ্যে কি রেডি হওয়া হয়েছে? আপনারা ভাবতেই পারেন যে একটা দল আগের বছর এত ভালো ব্যাটিং লাইন আপ নিয়ে রান করতে পারেনি, সেই রান চেজ হয়ে গেছে, তো
অবশ্যই এবছর বোলিং লাইন আপটা হয়তো একটু শক্ত করতে চেষ্টা করছে সেই দলের ম্যানেজমেন্ট, কিন্তু যদি সেটা আপনি ভেবে দেখেন তাহলে সম্পূর্ণ ভুল ভাবছেন। সেই দলের ম্যানেজমেন্ট তার বোলিং লাইন আপ ঠিক করার তো চেষ্টা করেনি, উল্টে বোলিং লাইন আপের জায়গায় ব্যাটিং লাইন আপে কিন্তু আরেকজন বিগ হিটারকে এনে অ্যাড করে দিয়েছেন যে ঠিক আছে যা রান হয়েছে সেটা চেস হয়ে গেছে, এবছর তার থেকেও বেশি আমরা রান করবো। এবং সেই প্লেয়ারটার নাম লিয়াম লিভিংস্টন। লিয়াম লিভিংস্টনকে কিন্তু অকশনে তুলে নিয়েছে এসআরএইচ, বা তুলেছিল এসআরএইচ। এবং এই লিয়াম লিভিংস্টন কিন্তু যতটা বল করতে পারে তার থেকে অনেক ভালো ব্যাট করতে পারে, ব্যাটিং অলরাউন্ডার বললেই ভালো হয়, বা ব্যাটিং অলরাউন্ডারই তিনি। এবং তিনিও কিন্তু বেশ বড় বড় ছয় মারেন, নিজের দিনে তিনিও সেরা। এবং তিনি যেদিন তার ব্যাটে লাগা শুরু হবে তিনি কিন্তু একাই দলকে বড় রানের দিকে নিয়ে যেতে পারেন এবং বড় রান করতে পারেন দলের হয়ে। এটা গেল লিয়াম লিভিংস্টনের কথা। এবং তার সাথে কিন্তু কথা বলতে হবে বরুণ অ্যারনের। বরুণ অ্যারন কিন্তু খুঁজে খুঁজে বেশ কিছু দেশীয় বোলার নিয়ে এসছেন, স্পিন বোলার নিয়ে এসছেন নিজেদের দলে। এই প্লেয়াররা কিন্তু ভালো করতে পারে, এবং যদি এরা ভালো করে তাহলে কিন্তু হায়দ্রাবাদের ভালো হবার সুযোগ রয়েছে। হায়দ্রাবাদ টিমের যদি স্ট্রেংথ নিয়ে কথা বলা যায় তাহলে স্ট্রেংথ তো অবশ্যই হায়দ্রাবাদের ব্যাটিং লাইন আপের শুরুর দিকে যে দুজন প্লেয়ার অভিষেক শর্মা এবং ট্রাভিস হেড, আমরা দেখেছি যে অভিষেক শর্মা ভালো খেলেছে ফাইনালে, বাকি সময়টা তার ফর্ম কিরকম গেছে আমরা দেখেছি। ট্রাভিস হেডের অস্ট্রেলিয়া ফাইনাল খেলতে পারেনি, গ্রুপ স্টেজই পার করতে পারেনি, জিম্বাবুয়ের কাছে হেরে গেছে। সেইখান থেকে ট্রাভিস হেড কি করে এসে এখানে ভারতে এসে তার কতটা রান পায় সেটা কিন্তু একটা দেখার বিষয়। তবে তৃতীয় নম্বরে যে ব্যাটসম্যানটি রয়েছে সেই ব্যাটসম্যানটির নাম কিন্তু ঈশান কিষান দুর্দান্ত ফর্মে রয়েছে, ইন্ডিয়ার হয়ে খুব ভালো একটা সময় কাটাচ্ছে এই মুহূর্তে বলা যেতে পারে। বিশ্বকাপে দুর্দান্ত রান করেছে এবং ঈশান কিষান কিন্তু এই বছর অভিষেক শর্মার থেকেও বড় থ্রেট অন্যান্য দলগুলোর জন্য। এরপরে রয়েছে কিন্তু হেনরি ক্লাসেন। তিনি সাউথ আফ্রিকা দল থেকে রিটায়ার্ড নিয়েছেন ঠিকই, কিন্তু তিনি বড় বড় ছক্কা মারতে পারেন, তিনি খুব ধারাবাহিকভাবে ভালো খেলেন এবং তার সাথে তিনি উইকেট কিপিংটাও হয়তো করবেন, হয়তো ঈশান কিষান উইকেট কিপিংটা করবেন না। তো সেইখান থেকে তার দুখানা যে রোল আছে সেই দুটো কিন্তু তিনি সুন্দরভাবে পালন করবেন। সো এবং লিয়াম লিভিংস্টনের কথা আগেই বললাম। এই যে ব্যাটিং লাইন আপ কিন্তু একটা বড় স্ট্রেংথ সানরাইজ হায়দ্রাবাদের জন্য। কিন্তু এরপরে যদি আপনি স্ট্রেংথ নিয়ে ভাবতে যান তাহলে কিন্তু আর কোনো স্ট্রেংথ আপনার মাথায় আসবে না। সানরাইজ হায়দ্রাবাদের স্ট্রেংথ কিন্তু এই একটাই এবং এখানেই শেষ হয়ে যাচ্ছে। সবচেয়ে বড় উইকনেস কিন্তু প্যাট কামিন্স দলের সাথে যোগ দেবেন, হয়তো দিয়েছেন, রিহ্যাব করবেন, কিন্তু প্যাট কামিন্স কিন্তু প্রথম দিকে বেশ কয়েকটি ম্যাচ খেলবেন না এবং তার জন্য অধিনায়ক হিসাবে কিন্তু ঈশান কিষান থাকছেন। ঈশান কিষান অ্যাজ আ অধিনায়ক উইকনেস বা স্ট্রেংথ কোনোটাই বলা যাচ্ছে না, কারণ আমরা জানি না ঈশান কিষান কিরকম অধিনায়কত্ব করতে পারে, সেটা দেখতে হবে। তো প্যাট কামিন্সের না থাকাটা কিন্তু একটা ওই অধিনায়কের দিক থেকেও একটা ধাক্কা, কারণ প্যাট কামিন্স ম্যাচ বের কি করে নিয়ে আসতে হয় সেটা কিন্তু জানতেন। ঈশান কিষান একদম নতুন সেই জায়গায়। এবং তার সাথে কিন্তু বোলিং লাইন আপটা আপনি যদি ভালো করে দেখেন একটা বিদেশি বোলার, এবং এছাড়া কিন্তু বিদেশি বোলার আর নেই, শুধু সার্সির নাম আপনি দেখতে পাবেন ওখানে। বাকি যে কজন বোলার আছে তারা কিন্তু প্রত্যেকেই ইন্ডিয়ান বোলার এবং আনক্যাপ বোলার নেই বললেই চলে। সেইখান থেকে দাঁড়িয়ে দেখলে মোহাম্মদ সামিকে ছেড়ে দেওয়া এটাও কিন্তু একটা বড় ক্ষতি এসআরএইচের হতে চলেছে বা হতে পারে। চলুন এবার চলে আসি আমরা প্লেইং 11-এ। সম্ভবত যে প্লেইং 11 খেলাতে পারে এসআরএইচ, ট্রাভিস হেড, অভিষেক শর্মা অবশ্যই ওপেনিং করবেন, ঈশান কিষান তৃতীয় নম্বরে, হেনরি ক্লাসেন 4 নম্বরে, নীতিশ কুমার রেড্ডি 5 নম্বরে, লিয়াম লিভিংস্টন 6 নম্বরে, অনিকেত ভার্মা 7 নম্বরে, হর্ষল প্যাটেল, শিবম মাভি বা জয়দেব উনাদকট এই দুজনের মধ্যে একজন খেলতে পারেন, ব্র্যান্ডন সার্সি এবং হার্টস দুবে। এই কিন্তু দল, এবং এই দল নিয়ে যদি ব্যাটিং লাইন আপ না কাজ করে ভালো করে তাহলে ঠিক কতটা এগোনো যাবে বা এসআরএইচ এই বছর কি ঘুরে দাঁড়াতে পারবে সেই নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন থাকছে।